চলতি বছর 29শে জানুয়ারি দলের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে একটি প্রকাশ্য সমাবেশ করেছিল সিপিআই। বিরোধী দলের সেই জমায়েতের পর রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছিলেন পিছিয়ে থাকবে না অন্যান্য দলগুলো। বর্তমান সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে 9ই মার্চ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভা করে শাসক বিজেপি। এবার পালা কংগ্রেসের। সাংগঠনিক শক্তি পরীক্ষায় নামছে এবার প্রদেশ কংগ্রেস। 11ই মার্চ সকাল 11টায় আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে কেন্দ্রীয় জমায়েতের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। আর সেই জমায়েতকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা ব্যাপক প্রচার চালিয়েছে বলে খবর। তাই এখন প্রশ্ন জাগে, এই মুহূর্তে কেন কংগ্রেসের এই প্রকাশ্য জমায়েতের ডাক? এই জমায়েতে প্রধান মুখ কারা থাকবেন? কেন্দ্রীয় নেতৃত্বরা কারা আসছেন? তবে সবচেয়ে বড় প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে কতটা সাড়া ফেলতে পারবে কংগ্রেসের এই প্রকাশ্য জমায়েত? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সিপিএম এবং বিজেপির পর এবার জমায়েত কংগ্রেসের, আর তা নিয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি শান্তিরঞ্জন দেবনাথ। শান্তিবাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। শান্তিবাবু, অনেক কিছু জানার আছে আপনার কাছে, বিশেষ করে আপনাদের যে জমায়েত 11ই মার্চের জমায়েত সম্পর্কে। কিন্তু প্রথমেই আপনার কাছে জানবো, আপনারা যেহেতু সারা রাজ্য ঘুরে বেড়ান, রাজনীতি করেন, রাজ্যের মানুষ কেমন আছেন? এক কথায় বলতে গেলে মোটেও ভালো নেই। এক কথাই বলবো যে রাজ্যের মানুষ মোটেও ভালো নেই। 2018 সালে যখন এই রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় আসে, মানুষের মনে কিন্তু প্রচুর প্রত্যাশা ছিল। কারণ বিজেপি তার ভীষণ ডকুমেন্টে 199টি প্রতিশ্রুতি দিয়েছিল। প্রত্যেকটা প্রতিশ্রুতি ছিল লোভনীয়। এটা যেমন সাধারণ মানুষের জন্য ছিল, কৃষকদের জন্য ছিল, শ্রমজীবী মানুষের জন্য ছিল, চাকরিজীবীদের জন্য ছিল, ছাত্র যুবদের জন্য ছিল, বেকারদের জন্য ছিল। কিন্তু দেখা গেল যে গত 7 বছরের যে বিজেপি শাসন রাজ্যে, সেই 7 বছরই কিন্তু মানুষের মোহভঙ্গ হয়েছে। কোনো প্রতিশ্রুতি কিন্তু পালন হয়নি। আচ্ছা। এবং একটানা বাম শাসনে রাজ্যের মানুষ যখন একেবারে তিতি বিরক্ত হয়ে ওঠে, সেই বাম শাসনের অবসান ঘটানোর জন্য রাজ্যের সমস্ত বিরোধী শক্তি কিন্তু বাম বিরোধী শক্তি একত্রিত হয়েছিল। আচ্ছা। যদি বাম বিরোধী শক্তি একত্রিত না হতো, বিশেষ করে কংগ্রেসের যে বিশাল সংখ্যক ভোটার এবং কংগ্রেসের তৎকালীন সময়ে যারা নেতৃত্ব দিতেন কংগ্রেস দলের, তারা সবাই যদি বিজেপিতে না যেতেন, তাহলে কিন্তু বিজেপির পক্ষে শাসন ক্ষমতায় আসা সম্ভব ছিল না। আচ্ছা। কিন্তু দেখা গেল বিজেপি শাসন ক্ষমতায় আসার পরই ধীরে ধীরে কিন্তু রং পাল্টাতে শুরু করে। আমি প্রথমটাই বলি যে বিজেপির 1 নম্বর স্লোগান ছিল, যে স্লোগানটা সবচেয়ে বেশি বাজার মাত করেছে, যে যদি বিজেপি শাসন ক্ষমতায় আসে তাহলে প্রথম ক্যাবিনেট মিটিং এ রাজ্যের কর্মচারীদের জন্য 7ম কেন্দ্রীয় বেতন কমিশনের রিপোর্ট অনুযায়ী বেতন ভাতা দিয়ে দেবে। মন্ত্রিসভা গঠিত হলো, প্রথম ক্যাবিনেট মিটিংও হলো। প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা দেখলাম 7ম বেতন কমিশন দেওয়ার কোনো ঘোষণা করা হলো না। ঘোষণা করা হলো যে 7ম বেতন কমিশন কিভাবে রাজ্যের কর্মচারীদের দেওয়া হবে তার জন্য একটা এক্সপার্ট কমিটি করা হবে। গোটা ব্যাপারটাই কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। বেতন কমিশনের রিপোর্ট তো কেন্দ্রীয় বেতন কমিশন দিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকার সেই রিপোর্ট অলরেডি কার্যকর করে দিয়েছে। সুতরাং এই রিপোর্টটা কিভাবে রাজ্যের ক্ষেত্রে কার্যকর করা হবে, তার জন্য আবার একটা এক্সপার্ট কমিটির দরকার। মোটা টাকা বেতন দিয়ে অনেকটা হাতি পোষার মতোই আসামের প্রাক্তন মুখ্য সচিবকে এনে একটা কমিটি করা হলো এবং তার উপর দায়িত্ব দেওয়া হলো রাজ্যের কর্মচারীদের কিভাবে 7ম বেতন কমিশনের রিপোর্ট অনুযায়ী বেতন ভাতা দেওয়া যায় সেটা নির্ধারণ করার। কয়েক মাস পর রিপোর্ট বেরোলো, অনেকটা ওই যে মনে না অনেকে পর্বতের মুশিকে প্রসব, ওই রকমই ব্যাপার হলো। এক্সপার্ট কমিটির মধ্যস্থতায় একটা পে ম্যাট্রিক্স বেরোলো। সেই পে ম্যাট্রিক্সে আমরা দেখলাম সেই এক্সপার্ট কমিটির রিপোর্ট অনুযায়ী অনেকগুলো পে স্কেল নাকি কেন্দ্রীয় যে পে স্কেল, কেন্দ্রীয় পে স্কেলের চেয়ে নাকি বেশি হয়ে গেছে। তার জন্য কেন্দ্রীয় সরকার যেখানে পে স্কেল ঘোষণা করার সময় একটা ফিটমেন্ট ফ্যাক্টর, যেটাকে বলা হয় রিভিশনের ক্ষেত্রে একটা ফিটমেন্ট ফ্যাক্টর ধরে রিভিশন করা হয়, সেই ফিটমেন্ট ফ্যাক্টরটা ছিল সর্বনিম্ন 2.57, সর্বোচ্চ ছিল 2.83। কিন্তু আশ্চর্যজনকভাবে এক্সপার্ট কমিটি করলো
সর্বোচ্চ 2.57 এবং সর্বনিম্ন করলো 2.34। এইভাবে কিন্তু রাজ্যের কর্মচারীদের ঠকানো হলো, এবং সবচেয়ে বেশি ঠকানো হলো রাজ্যের শিক্ষক সম্প্রদায়কে। ওকে, আমি আমি আপনাকে এই জায়গাটা একটু জানতে চাইবো। আপনি বলছিলেন, আপনি বিস্তারিতই বলছেন রাজ্য সরকারি কর্মচারীদের কথা, শিক্ষক কর্মচারীদের কথা। এখন একটা প্রশ্ন জাগে আমাদের মনে, শান্তিবাবু, যে শিক্ষক কর্মচারীরা ডিএ বলুন বা পে স্কেল বলুন বা শিক্ষক কর্মচারীদের যখনই যা যা প্রয়োজন হয়েছে দাবি নিয়ে, আমরা তো বিগত আমলগুলোতে দেখেছি ভীষণভাবে প্রতিবাদ সংগঠিত হয়েছে, বিক্ষোভ সংগঠিত হয়েছে, রাস্তায় মিছিল মিটিং আমরা দেখেছি, কিন্তু বর্তমানে তো আমরা সরকারি কর্মচারীদের সেভাবে কোনো ধরনের প্রতিবাদ দেখি না। তাহলে কেন? কারণ বিজেপি বলছে তারা তো ভালো আছে বলে মিছিল মিটিং করতে হচ্ছে না। এই ব্যাপারটাই সম্পূর্ণ ভুল। ব্যাপারটা হচ্ছে বাম আমলে আমরা অনেক ঠকেছি, কর্মচারীদের ভীষণভাবে বঞ্চিত করা হয়েছে। আচ্ছা, কিন্তু একটা ব্যাপার, আমরা কিন্তু স্বাধীনভাবে কিন্তু আন্দোলন করতে পেরেছি। তারপরে আপনারা বামেদের সঙ্গেই বা জোট সমঝোতা করেছিলেন? শুধুমাত্র আন্দোলন আমরা করতে পেরেছি, আর জোট সংগ্রহের ব্যাপারটা অন্য ব্যাপার, আমি আসবো সেই ব্যাপারে। ঠিক, আসবো আমরা। সেই সময় বাম আমলে আর যাই হোক আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে পেরেছি। আচ্ছা, আন্দোলনের সুফল কিছু খুব একটা মিলেনি, সামান্য তুমি মিলেছে, কিন্তু আন্দোলন করার ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ ছিল না। কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা বিরাজ করছে সারা রাজ্যে, এমন একটা ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, কর্মচারীরা আন্দোলন করবে কি, রাস্তায় বিরুদ্ধে ভয় পায়, একটা প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে ভয় পায়। মানে এক কথায়, যাক বাবা যা পাচ্ছি তাতে আমি সন্তুষ্ট, চাকরিটা করতে পারলে চলে, ঘরে বসে যদি চাকরিটা করতে পারি, বাড়িতে থেকে যদি চাকরিটা করতে পারি, আর বাড়িগুলো যদি কোনো হামলা উদ্ধতি না হয়, তাহলে বেঁচে যাই। আচ্ছা, এই যে অবস্থাটা, এই যে মনোভাবটা, এই মনোভাবের ফলে কিন্তু রাজ্যের কোনো, আপনি দেখুন না, কোনো কর্মচারী সংগঠন থেকে কিন্তু কোনো রকম আন্দোলন কর্মসূচি নেওয়া হচ্ছে না। ইভেন বামপন্থীদের যে কর্মচারী সংগঠন সমন্বয় কমিটি, হরবাবু সমন্বয়, তারা একসময় গর্ব করে বলতো তারা পৃথিবীর সর্ববৃহৎ কর্মচারী সংগঠন। তারাও কিন্তু সেইভাবে কোনো আন্দোলন করতে পারছে না। কেন করতে পারছে না? ওই একটাই কারণে, কারণ কর্মচারীদেরকে ঠিক সেইভাবে আনা যাচ্ছে না। আনা যাচ্ছে না কথাটা মানে এই নয় যে কর্মচারীদের কোনো দাবি নেই, কর্মচারীরা একটা সম্পূর্ণ সন্তুষ্ট চিত্তে এখন কাজ করছে, তা কিন্তু নয়। একটা কথা তো, একটা ন্যারেটিভ তো ছিল যে কর্মচারীদের কোনোদিনই সন্তুষ্ট করা যাবে না। একটা ন্যারেটিভ আগেও আমরা শুনতাম এটা, যে যতই দেওয়া হোক তাদের দাবি আরো বাড়বে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান শাসক বারবারই বলছে যে কর্মচারীরা এখন রাস্তায় নামে না, মাঠে ময়দানে নামে না, দাবি আন্দোলন করা ছাড়াই তাদের দাবি মিটে যাচ্ছে বলেই তারা কিন্তু এখন সম্পূর্ণ মিথ্যে। আসলে কর্মচারীদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না, এমন ভাবে নিয়ম কানুন চালু করা হচ্ছে, কিন্তু তার সরকারের সমর্থন যদি হয়, সমর্থনকারী হয়, তাহলে সে কিন্তু জাগজিরা করতে পারে। দেখুন, এই সরকার ক্ষমতায় আসা, যেদিন ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তার 2-3 দিনের মধ্যেই একজন মহিলা কর্মচারীকে সাসপেন্ড করা হয়েছিল। তার অপরাধটা কি ছিল? সে একটা কর্মচারী সমাবেশে গান গেয়েছিল, তার ফলে মহিলাকে রিটায়ারমেন্টের 2 সপ্তাহ বাকি ছিল, এই মহিলাকে সাসপেন্ড করা হলো, যার ফলে তার পেনশন পেতে কিন্তু বহু সময় গেছে। আর এখন দেখা যাচ্ছে কোনো কোনো কর্মচারী সংগঠন বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছে যে 9 তারিখের সমাবেশে জয়েন করতে হবে। তাহলে সার্ভিস কন্ট্রাক্টরটা কোন জায়গাতে কার্যকরী হচ্ছে? কোনো সার্ভিস কন্ট্রাক্টর নিয়ে কিন্তু কোনো কর্মচারী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না। সে কোনো রাজনৈতিক নেতার সমাবেশে গিয়ে তার ভাষণ শুনতে পারে, জনসমাবেশে গিয়ে ভাষণ শুনতে কোনো আপত্তি নেই কারণ, কিন্তু জনসমাবেশে গিয়ে আমি পতাকা বহন করলাম, মিছিলে অংশগ্রহণ করলাম, রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করাটা কাজ করতে পারি না। কিন্তু দেখা যাচ্ছে এখন কোনো কোনো কর্মচারী সংগঠন বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছে, বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছে কর্মচারীদের, তার সংগঠনের অন্তর্গত কর্মচারীদের তোমরা 9 তারিখের সমাবেশে যথাসময়ে হাজির থাকবে। কিন্তু আমরা যদি এই কাজটা করতাম, আমরা করতে পারি না, আমরা জানি যে সার্ভিস কন্ট্রাক্টর লিখে দেওয়া আছে, আমরা সেই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল আছি বলেই আমরা কিন্তু সেটা আমরা করি না। আমরা হয়তো নীতিগতভাবে আমরা একটা দলকে সমর্থন করি, কিন্তু তার মানে আমরা কিন্তু সেই দলের অঙ্গ সংগঠন নই যে সেই দল যা করবে সেই কাজই আমাকে করতে হবে। ওকে, কর্মচারীর বাইরে আমরা যদি এই যে আমরা বিজেপি শাসনকালে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি গেল গতকাল, অর্থাৎ 9 মার্চ। এই 2 বছর কেমন কাটলো বলে আপনারা কিভাবে দেখেন? রাজ্যের মানুষ ভালো না কেন বলছেন? যেমন ধরুন, সবচেয়ে বড় জিনিস যেটা আসলে মানুষের মূল সমস্যা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টাই কিন্তু মানুষের মূল সমস্যা। এই সমস্যাগুলো যারা সমাধান করতে পারবে তারাই কিন্তু জনগণের মনে স্থান করে নিতে পারবে। আমাদের এখানে দেখুন, বাসস্থানের কথা যদি আমি বলি, যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রচুর ঘর
দেওয়া হয়েছে, মানে হিসেব মতো সরকারি হিসেবে যে বাসস্থানের কথা বলা হচ্ছে, বাস্তবে যদি তার খোঁজখবর করা হয় 50% ঘরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, কোথায় আছে সেই ঘর, কার নামে সেই ঘর? আমি দেখেছি পত্রিকাতে 4,70,000 ঘর দেওয়া হয়েছে বলে কালকের জনসভাতেও বলা হয়েছে, কিন্তু পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে আমি দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, যে এই সমস্ত ঘর প্রাপকদের তাদের নামে ঘরের টাকা এসছে, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না টাকা নেওয়ার জন্য। তার অবস্থাটা বুঝুন। কারণ যে পরিমাণ ঘরের কথা বলে 4 লক্ষ ঘর, চারটিখানি ব্যাপার নয় কিন্তু, 4,70,000 4,70,000 ঘর মানে 4,70,000 ফ্যামিলি। তো 4,70,000 ফ্যামিলি তাহলে এটা বিশাল ব্যাপার। কিন্তু আমরা শিওর, 100% শিওর, যদি কোনো নিরপেক্ষ সংস্থাকে যদি তদন্ত করানো হয়, তার 50% ঘরের সন্ধান পাওয়া যাবে না। আচ্ছা, তবু কিছু প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া হয়েছে, এবং খাদ্য তো বলছে ওরা বিনা পয়সায় চাল দেওয়া হচ্ছে 5 কেজি করে। খাদ্যের ব্যাপারটা বলছি, এখন কি করা হচ্ছে, বিনা পয়সায় 5 কেজি করে চাল দেওয়া হচ্ছে। একদিকে সরকার ঢাকঢোল পেটাচ্ছে যে দেশের রাজ্যের সর্বত্র উন্নয়নের একেবারে ছড়াছড়ি, উন্নয়নের সরাসরি 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে, চাল দেওয়া হচ্ছে। তার মানে কি, ধরে নিতে হবে ওই 80 কোটি মানুষের 2 টাকা কেজি ধরে চাল কেনার সামর্থ্য নেই। শুধু দারিদ্র্যের সীমার নিচে নয়, তারা সমাজের মানে অর্থনৈতিক ভাবে এতটাই দুর্বল, 2 টাকা কেজি ধরে চাল কিনতে পারে না। মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি দুদিন আগে কথা বলেন, ওনার সময়ই খাদ্য সুরক্ষা আইন চালু হয়। খাদ্য সুরক্ষা আইনে বলা ছিল যে অন্তোদয় রেশন কার্ড যাদের আছে তারা বিনে পয়সায় তারা 35 কেজি চাল পাবে, কার্ড পিছু, এখানে মাথা পিছু না, কার্ড পিছু 35 কেজি চাল পাবে। আর যারা বিপিএল ভুক্ত বা প্রিভিলেজ গ্রুপের যারা আছে তাদেরকে 2 টাকা ধরে 30 কেজি চাল দেওয়া হবে। আর এখন করা হয়েছে কি, যে মাথা পিছু 5 কেজি চাল দেওয়া হবে। একজন, একটা রেশন কার্ড হোল্ডার, একজন, তার আমি শেষ করে নিই, একজন রেশন কার্ড হোল্ডার, তার হয়তো বা 2 জন সদস্য আছে বা 3 জন সদস্য আছে, তাহলে সে 15 কেজি চাল পাবে। কিন্তু আগে সে কত, যদি সে অন্তোদয় গ্রুপের হয়ে থাকে, সে কত পেত, 35 কেজি চাল পেত। 35 কেজি জায়গায় এখন 15 কেজি চাল পাচ্ছে। তাকে সুবিধাটা কি তার বাড়লো না কমলো? আবার ধরুন যে বিপিএল, সে আগে 30 কেজি চাল 2 টাকা কেজি ধরে পেত, এখন সে পাবে 15 কেজি চাল। তাহলে কি সেটা কি তার বাড়লো না কমলো সুবিধাটা? মোটেই পারেনি। এটা কিন্তু একটা শুভঙ্করীর খেলা। আমরা আগে ওই যখন 7-8 পড়তাম তখন এক ধরনের অঙ্ক ছিল শুভঙ্করী অঙ্ক। তো এই ব্যাপারটা হচ্ছে শুভঙ্করী অঙ্কের মতো। এমনিতে দেখা যাচ্ছে যে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে, বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে, কিন্তু প্রকারান্তরে দেখা যাচ্ছে যে আসলে গরিব মানুষদের ঠকাচ্ছে। এই যে চালের ব্যাপারটা, বিনামূল্যে চাল গমের ব্যাপারটা, সেটা একদিকে বলা হচ্ছে যে একটা সময় শোনা যেত ভারতবর্ষের প্রচুর চাল বা প্রচুর গম সমুদ্রে ফেলা যেত, নষ্ট করা হতো। যেগুলো কৃষকের উৎপাদন ছিল সেগুলোকে জমিয়ে রাখা হতো, সেগুলো আলটিমেটলি কোনো কাজে না লেগে ফেলে দেওয়া হতো। এখন যেটা বলা হচ্ছে যে কৃষক থেকে যে এই যে চাল ক্রয় করার ব্যাপারটা, সেটাও একদিকে করা হচ্ছে, অন্যদিকে সেই চালই বিনামূল্যে মানুষের কাছে পৌঁছানো হচ্ছে। তো তাতে কৃষকেরও লাভ হচ্ছে, মানুষেরও লাভ হচ্ছে বলা হচ্ছে। এটা সবটাই মানে বলার ব্যাপার। নোবেলজি মর্ত মিলেছিলেন যে ভারতের মানে যে খাদ্য সংরক্ষণ যারা করে থাকে চাল, এফসিআই এর গোডাউনে এই পরিমাণ চাল আছে যে এটা দিয়ে একটা বস্তার উপরে যে একটা বস্তা দিয়ে দেখা যায় যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠে যায়। আমরা তো স্বর্গের কথা জানি না, ভাবি যে স্বর্গ অনেক উপরে আছে, সেখানে পর্যন্ত হয়তো পৌঁছানো যেতে পারে। এই পরিমাণ চাল আছে, এবং সেই পরিমাণ চালের মধ্যে প্রচুর চাল কিন্তু নষ্ট হচ্ছে, সেই চাল সমুদ্রে জলে ফেলে দেওয়া হয়। সেখানে বিনা পয়সায় 5 কেজি কিনা আরো বেশি করে চাল গভর্নমেন্ট ইচ্ছে করলে দিতে পারে, যে পরিমাণ চাল স্টকে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা না, প্রশ্ন হচ্ছে 5 কেজি চাল বিনা পয়সা দেওয়ার ফলে যতটা সুবিধা পাচ্ছে, এর আগে খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী অন্তোদয়ভুক্ত যারা রেশন কার্ড হোল্ডার তারা যে চাল পেত সেই তুলনায় তারা এখন সুবিধাটা কম পাচ্ছে। তেমনি বিপিএল এবং বিপিএল ভুক্ত যারা, তারা 2 টাকা কেজি ধরে 30 কেজি চাল পাচ্ছে, সেই সুবিধাটাও তারা পাচ্ছে না। তাদের সুবিধা কিন্তু বাড়েনি, সুবিধা কিন্তু কমে গেছে। অন্যান্য প্রকল্পগুলোর কথা, মানে আমরা তো, আপনি তো সরকারি কর্মচারীর কথা বললেন এবং রেশনের কথা বললেন, মানে খাদ্য বস্ত্র অন্যের কথা, কথা বলছেন, বাসস্থানের কথা বলছিলেন। তো পিএম আবাস যোজনা বলুন বা এই যে টয়লেট নির্মাণের কথা বলুন, যেগুলো গতকালকেই বলে গেছেন কেন্দ্রীয় মন্ত্রী বা রাষ্ট্রীয় সভাপতি বিজেপি। এখন কথা হচ্ছে যে বিভিন্ন যে প্রকল্প রয়েছে রাজ্যে চালু রয়েছে, কেন্দ্রীয় প্রকল্প বলুন বা আমাদের রাজ্য সরকারের প্রকল্প, কিছু প্রকল্প তো এই সরকারের এবং কিছু প্রকল্পে আগে থেকে ছিল, যেমন এমজিএনরেগা বলুন বা অন্যান্য এই ধরনের প্রকল্প। সেই প্রকল্পগুলোর সুবিধা রাজ্যবাসী
কেমন পাচ্ছে? আপনাদের নজরে কি দেখছেন? রেগা প্রকল্পে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে এবং বারংবার বলা সত্ত্বেও কিন্তু রেগার যে শ্রমিক যারা শ্রমিকদের কিন্তু মজুরি কিন্তু আগে বাড়েনি। এদিকে রাজ্য সরকার বলছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে নাকি বার্ষিক আয় মাথাপিছু আয় 1,75,000 টাকা, অথচ একজন রেগার যে শ্রমিক তার যদি হিসেব করা হয় তার বার্ষিক রোজগার কত? আসলে বার্ষিক যে মাথাপিছু আয়টা কিভাবে হিসেব করা হয়? হিসেব করে দেখা গেছে যে দেশের অতি ধনী মানুষ যারা, তারা যদি সংখ্যায় 1% মানুষ হয়, তাদের ধন সম্পদ এমন ভাবে বৃদ্ধি পাচ্ছে, যদি বাকি যে দেশবাসী রয়েছে তাদের সম্পদ, তাদের আয় যদি বিন্দুমাত্র না বাড়ে, তাহলে কিন্তু মাথাপিছু আয় বেড়ে যেতে পারে। সুতরাং মাথাপিছু আয় বাড়লেই রাজ্য সমৃদ্ধ হচ্ছে, এ কথা বলা কিন্তু ঠিক নয়। আচ্ছা, আমাদের দেখানো হচ্ছে, হিসেব করতে দেখানো হচ্ছে যে 1,75,000 টাকা মাসিক আয়, 1,75,000 আরে বার্ষিক আয়, 1,75,000 কেন, অনেক বেশি আয় আছে অনেকের। কিন্তু সাধারণ মানুষ যারা, শ্রমিক শ্রেণীর মানুষ যারা, তাদের অবস্থাটা কি? এখন তারাই তো সংখ্যায় বেশি। একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে আমাদের যে ন্যাশনাল হাইওয়ে আছে বা রাস্তাগুলো আছে, বলছে ত্রিপুরা রাজ্যে 4 লক্ষ বিজেপি শাসনকালের আগে 4 লক্ষ গাড়ি চলতো, এখন 8 লক্ষ চলে। তো এই যে বাকি যে ডাবল হলো, গাড়ির সংখ্যা যে ডাবল হলো, কার হলো? কারা কিনছে গাড়ি, কিভাবে কিনছে গাড়ি, কারা কিনছে? এখন বলা হচ্ছে কৃষক থেকে শুরু করে যারা বিত্তশালী সবাই গাড়ি কিনছে। ত্রিপুরা রাজ্যে কৃষক আছে কজন? নামই কৃষক আছে কজন? কৃষক আছে কি ত্রিপুরা রাজ্যে? আমি সেই প্রশ্নটা করবো যে কৃষক কতজন আছে ত্রিপুরা রাজ্যে? বলা হচ্ছে কৃষকদের আয় দ্বিগুণ বেড়ে গেছে, কৃষকই তো নেই। কৃষকের আয় দ্বিগুণ কোথায় পাবে? একসময় আমরা দেখতাম তো এদিকে ধান ক্ষেত্রে তোমার কিছু আছে কিছু, এখন সব মানে দখল করে নিয়েছে, জমি মাফিয়ারা দখল করে নিয়েছে, এখানে বিক্রি টিক্রি করে বাড়ি ঘর হয়ে অট্টালিকা হয়ে সব এখন তো নামই কৃষক সব। আচ্ছা, কাজে কেউ কৃষক নেই। তাহলে কাজে কৃষক না থাকলে এই যে কৃষকদের জন্য বন্যায় অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কৃষক, 1,000 টাকা করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, তাহলে কৃষক তাহলে কারা? তাহলে কৃষক সামান্য কি গ্রামে গঞ্জে যে কিছু কৃষক রয়ে গেছে তাদের ক্ষতি হয়েছে, কিন্তু তাদের ক্ষতি হয়েছে, যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতি বিপূর্ণ হয়েছে, সেই ক্ষতি কিন্তু পূর্ণ হয়নি। কিন্তু বন্যার টানে কিন্তু সেইভাবে রাজ্য সরকার এগিয়ে আসেনি বা কেন্দ্রীয় সরকার কিন্তু এগিয়ে আসেনি। আমরা কিন্তু বারবার বলেছি যে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রকল্পে আরো অনেক বেশি অর্থ বরাদ্দ করার জন্য, অর্থ বরাদ্দ করে যারা একেবারে সর্বশান্ত হয়ে গেছে, বাড়ি ঘরে একেবারে নষ্ট হয়ে গেছে, তাদেরকে কিছু সাহায্য দেয়। কিন্তু যে সাহায্য দেওয়া হয়েছে 1,000 টাকা সাহায্য, 1,000 টাকা দিয়ে কি হয়? আজকের দিনে 1,000 টাকার কোনো মূল্যই নেই। ওকে, আমরা আসবো আপনার কাছে অবশ্যই। আপনাদের জমায়েত কেন সে বিষয়ে হ্যাঁ বলুন। চাকরির কথা, কর্মসংস্থানের কথা, ত্রিপুরাতে কিন্তু একটা বিশাল সমস্যা। সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাতে কিন্তু বেকারত্বের হার সবচেয়ে বেশি। আচ্ছা, এবং সেখানে যেখানে বলা হচ্ছিল যে বিশাল চাকরি দেওয়া হবে, মিস করলে চাকরি হবে, সেখানে কতজনের চাকরি হয়েছে? এবং চাকরির প্রাপকের সংখ্যা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন একরকম, বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন একরকম, আমাদের মন্ত্রিসভার প্রবীণ মন্ত্রী রতনলাল মহোদয় বলছেন আরেক রকম। তা কারটা আমরা সত্য বলে ধরে নেব? রতনলাল নাথ মহোদয়ের বক্তব্য সত্য না বর্তমান? না, গতকাল সমাবেশ থেকেও মুখ্যমন্ত্রী যেই সংখ্যা দিয়েছেন তার মধ্যে ব্যাপারটা রয়েছে যে সরকারি, উনি বলেছেন সরকারি চাকরি, আউটসোর্সিং এর চাকরি এবং টিআইডিসির মাধ্যমে চাকরি, এভাবে কিন্তু সিম্পলিফাই করেছেন উনি। মানে বিভিন্ন বিভাগে যে চাকরি হয়েছে, সরকারি চাকরি যেরকম 16,481 জন গতকালকেও সমাবেশ থেকে উনি বলেছেন, এবং বলছেন যে প্রায় 2 লক্ষ যারা কর্মসংস্থান হয়েছে, 2 লক্ষ যুবক যুবতীদের এমএসএমইর মাধ্যমে কিন্তু কর্মসংস্থান হয়েছে। তো শুধু সরকারি চাকরি নয়, বিভিন্ন ভাবে চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী কালকে সমাবেশ থেকে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আরেকটা প্রশ্ন যে বিজেপির গতকালকে সমাবেশ থেকে আপনাদের বিশেষ করে কংগ্রেস সিপিএম এর দোস্তি এবং কুস্তি নিয়ে, প্রকাশ্যে কুস্তি এবং আড়ালে দোস্তি নিয়ে কটাক্ষ করা হয়েছে, কি বলবেন? রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু কেউ নয়, চিরস্থায়ী শত্রু কেউ নয়। রাজনীতিতে কিন্তু কখন মানে বন্ধু শত্রু হয়ে যাবে, আর শত্রু কখন বন্ধু হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না। শত্রু মিত্র হতে পারে, মিত্র শত্রু হতে পারে। সুতরাং এই যে এগুলো যে কুস্তি দোস্তি এই সমস্ত ব্যাপারগুলো, এগুলো আমি মনে করি যে এগুলো মিনিংলেস কথাবার্তা, একেবারেই মিনিংলেস কথাবার্তা।
প্রয়োজনের খাতিরে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের আঘাত হতে পারে। ওকে, আবার যদি বামপন্থী কংগ্রেস যদি মনে করে যে না আঘাতের কোনো প্রয়োজন নেই, না খুব বেশি দিন তো ছিল না, মাত্র 2023 সালের কথা। একবারে আঘাত দুটো বছরের মধ্যে দূরত্ব বাড়লো কেন? আপনাদের সঙ্গে বামেদের দূরত্ব বেড়ে গেল কেন? বিধানসভা নির্বাচনে এটা আঘাত বলা যাবে না, সমঝোতা হয়েছে, এটা সিট অ্যাডজাস্টমেন্ট। এবং লোকসভা নির্বাচনে কিন্তু এটা আতাত বলতে গেলে কি হবে, আতাত বলতে গেলে এটা কমন ম্যানিফেস্টো। না আপনাদের আইএনডিআই ব্লকে ছিলেন আপনারা? না ব্লকে আছে, কংগ্রেসও ছিল, এটা হলো সিপিএম বামফ্রন্টের দলগুলো ছিল। জাস্ট এটা হলো সিট অ্যাডজাস্টমেন্ট। কারণ যদি আমার আতাতই যদি আমি বলি, আতাত বললে কিন্তু একটা কমন ম্যানিফেস্টো হবে, কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে কমন ম্যানিফেস্টো হবে। সেরকম কোনো আসলে সমঝোতা আমরা যে কোনো ধরনের সমঝোতা কার সঙ্গে করি, যার সাথে আমাদের মনের মিল আছে বা কোনো স্বার্থের মিল আছে। তাহলে এখন কংগ্রেস এবং সিপিএম 2 বছর আগে আমরা লোকসভায় বলুন বা যাই বলুন, রাজ্যে চিরজীবন যাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেখেছে মানুষ, এখন 2018 সালে আপনাদের ঘর ফাঁকা করে গেরুয়া শিবিরে যোগ দিলেন আপনাদের বেশিরভাগ নেতৃত্বরা, সঙ্গে সমর্থকরাও গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে 2 বছরের মধ্যে এমন কি হলো যে বামেদের সাথে আপনাদের দূরত্ব বাড়লো? সমস্যাটা কোথায় হয়েছে আপনাদের? সেটাই রাজ্যবাসী জানতে চায়, যাতে রাজ্যবাসী অবশ্যই সঠিক ডিসিশন নিতে পারে। না এটা আমরা গোটা ব্যাপারটাই কিন্তু বিশ্লেষণের ইয়েতে রয়ে গেছে, মানে পর্যালোচনার পর্যায়ে রয়ে গেছে। এটা ভবিষ্যতে আরো পর্যালোচনা হবে। সমস্যাটা কোথায় হয়েছে, সমস্যাটা কোন জায়গায় আছে, সেই কোন সমস্যার কারণে যে দূরত্বটা বাড়ছে বা মানে কি করলে দূরত্ব কমানো যাবে, এই সবটাই কিন্তু বিশেষভাবে পর্যালোচনার বিষয়। এবং এই পর্যালোচনাটা শুধু আমাদের স্থানীয়ভাবে করলে চলবে না, এই পর্যালোচনা কিন্তু আমাদের আইসিসিও করবে। এবং পর্যালোচনা না করা পর্যন্ত, সঠিকভাবে পর্যালোচনা না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করাটা, তার মানে আপনি প্রকারান্তে আপনি স্বীকার করলেন যে তাহলে দূরত্ব বাড়ছে এবং সিপিএম এর সাথে কিছুটা দূরত্ব আছে। ওকে, এখন আমরা একটু আপনাদের সমাবেশে আসি। অনেকেই বলছেন যে শক্তি প্রদর্শনের সমাবেশ বা জমায়েত, এটা 11ই মার্চ আপনারা কেন জমায়েত করছেন? এই দিনটাকে কেন বেছে নিয়েছেন? কোনো বিশেষ তাৎপর্য আছে? 11ই মার্চের কোনো বিশেষ কোনো তাৎপর্য নেই। আর এটা শক্তি প্রদর্শনের ব্যাপার না, প্রত্যেকটা রাজনৈতিক দলই তার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য এরকম জনসমাবেশ বা সেমিনার, কনভেনশন এগুলো আয়োজন করে থাকে। আমরা গত 2 মাস যাবৎ রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা অনেক ব্লক লেভেলে আমরা সভা করেছি, বুথ লেভেলে আমরা সভা করেছি, বিধানসভা কেন্দ্র ভিত্তিক আমরা সভা করেছি, বিভিন্ন সেলগুলোর সভা হয়েছে। যেমন এসটি সেলের সভা হয়েছে, এসসি সেলের সভা হয়েছে, ওবিসি সেলের সভা হয়েছে, জওহর বালা মঞ্চের সভা হয়েছে, যুব কংগ্রেসের সভা হয়েছে, মহিলা কংগ্রেসের সভা হয়েছে। এদের বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে, আমরা প্রত্যেকটা সংগঠনের জন্য আমরা সভা করেছি। সভা করে আমাদের সংগঠন কতখানি বিস্তার লাভ করলো এবং সংগঠনের প্রত্যেকটা শাখা সংগঠনকে অনুপ্রাণিত করার জন্য তারা যাতে ভবিষ্যতে সংগঠনের বিস্তারে আরো অনেক বেশি উৎসাহী হয়, তার লক্ষ্যেই কিন্তু আমরা এই 11 তারিখের সমাবেশে আরো একটা ইয়ে আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 24 সালের 17ই ডিসেম্বর লোকসভাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আম্বেদকর সম্পর্কে একটা অপমানজনক মন্তব্য করেছিলেন। এবং তিনি একটা কথা বলেছিলেন, যেভাবে বর্তমানে কংগ্রেস বা অন্যান্য বিরোধী শক্তি বারবার আম্বেদকরের নাম তারা উচ্চারণ করছে, অতবার যদি তারা ঈশ্বরের নাম তারা নিত তাহলে হয়তো বা তাদের ঈশ্বর প্রাপ্তি হয়ে যেত। এইভাবে তারা আম্বেদকর নিয়ে তারা একটা ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। এবং জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়ে কিন্তু তাদের ব্যঙ্গ বিদ্রুপ আছে। জাতির জনক মহাত্মা গান্ধী যে হত্যাকারী নাথুরাম গডসে, সেই নাথুরাম গডসেকে তারা গৌরবান্বিত করেছেন। এবং ভারতীয় যে সংবিধান, যে সংবিধানের উপর ভিত্তি করেই কিন্তু এই দেশ চলছে, সেই সংবিধানকে কিন্তু তারা নানাভাবে হেয় করার প্রতিপন্ন করেছেন। এবং এই যে সংবিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, আম্বেদকর যিনি সংবিধানের প্রণেতা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, গান্ধীজি যিনি জাতির জনক তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, এই সবগুলি বিষয়কে নিয়ে আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি একটা কর্মসূচি ডাক দেয়, জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান। এবং এই কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের ত্রিপুরাতে কিন্তু আমরা ইয়ে করেছি, মানে কিষাণ এবং শ্রমিক কংগ্রেসের কনভেনশন আমরা করেছি তেলিয়ামুড়াতে, সেবা দলের কনভেনশন আমরা করেছি উদয়পুরে, ওবিসি কনভেনশন আমরা করেছি ধর্মনগরে, এসটি কনভেনশন আমরা করেছি আমবাসাতে,
এবং এসসি কংগ্রেসের কনভেনশন আমাদের আমরার সাথে হয়েছে, অর্থাৎ প্রত্যেক মহিলা কংগ্রেসের কনভেনশন হয়েছে, বিশ্রামগঞ্জে, অর্থাৎ এক কথায় বিভিন্ন যে শাখা সংগঠনগুলো রয়েছে, ফ্রন্টাল অর্গানাইজেশন রয়েছে, যুব কংগ্রেসের ইয়ে হয়েছে আগরতলাতে, সেটা এতে টাউন হলে হয়েছে। হ্যাঁ, তো এইভাবে সবগুলো সংগঠনেরই কিন্তু আমরা ইয়ে করেছি। এবং পিসিসি এবার ঠিক করেছে যে কেন্দ্রীয়ভাবে আমরা সমস্ত সংগঠনগুলোকে নিয়ে আমরা একটা কেন্দ্রীয় সমাবেশ করব। আচ্ছা, এবং সেখানে যথারীতি কেন্দ্রীয় সমাবেশে আসার জন্য কেন্দ্রীয় নেতৃত্বকেও অনুরোধ করা হয়েছে। এবং দেখা যাক কালকে কারা কারা আসেন। ইতিমধ্যে আমাদের এখানে এসে গেছেন, গত কয়েকদিন দুদিন আগে এসে গেছেন হয়তো নতুন অবজারভার, যে সপ্তগিরি শঙ্কর উলাকা এবং যিনি আইসিসির সেক্রেটারি কৃষ্ণপাল তিলক, তারা দুজনে এসে গেছেন। তারা দুজনে এসে কিভাবে রাজ্যে কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করা যায় এই সম্পর্কে তারা অনেকগুলো টিপসও তারা দিয়ে গেছেন, যেগুলো আমরা যথাসময়ে আমরা এগুলো কাজে লাগাবো। আচ্ছা, ওনারা কি আগামীকাল সমাবেশে থাকছেন? হ্যাঁ, অবশ্যই। না, ওনারা এসে চলে গেছেন নাকি ওনারা আছেন এখানে? তারা তো রাজ্যের দায়িত্বপ্রাপ্তই। আচ্ছা, এখন আছেন তাহলে এখানে। ওকে, এখন একটা প্রশ্ন হচ্ছে যে ওরিয়েন্ট চৌমুহনীকে কেন আপনারা বেছে নিলেন সেটা জানতে চাইছেন। আমরা চেয়েছিলাম রবীন্দ্র ভবনের সামনে আমরা সমাবেশটা করব, সেখানে প্রশাসনের তরফ থেকে আমাদেরকে কোনো অনুমতি দেওয়া হয়নি। আচ্ছা, যেহেতু প্রশাসনের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি, আমরা এখানে আইন অমান্য করতে যাচ্ছি না। কারণ আইন অমান্য করার মতো সময় এখনো আসেনি। দেখা যাক। আপনাদের প্রশাসনের তরফ আপনারা কি কোনো ময়দান চেয়েছিলেন? বিবেকানন্দ ময়দানের মতো কোনো আপনারা চাননি? আপনারা সরাসরি রবীন্দ্র ভবন চেয়েছিলেন, রবীন্দ্র ভবনের সামনে চেয়েছিলেন। ওকে, আপনাদের কি ওরিয়েন্ট চৌমুহনীতে কি সমাবেশ করার জন্য পারমিশন দেওয়া হয়েছে? ওকে, এখন কথা হচ্ছে প্রধান বক্তা হিসেবে সেদিন কে থাকছেন এখানে? প্রধান বক্তা হিসেবে কে থাকবেন জনসভায়, কারা কারা আসছেন? আপনি দুজনের নাম অবজারভারের নাম বললেন। অবজারভার তো থাকবেন, এছাড়া প্রধান বক্তা হিসেবে কে থাকবেন এখন পর্যন্ত আমি ঠিক এটা কনফার্ম করে বলতে পারছি না। আচ্ছা, কারণ দিল্লিতেও 12 তারিখে কংগ্রেসের কেন্দ্রীয় কমিটি মিটিং আছে একটা, সেই মিটিং এ কারা কারা থাকবেন এবং আমরা যাদেরকে নেমন্তন্ন করেছি তাদের যদি সেই 12 তারিখের মিটিং এ যদি তাদেরকে থাকতে হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা আসবেন কিনা এখন আমাদের কাছে ক্লিয়ার। এখন কানাঘুষা শোনা যাচ্ছে যে আপনাদের এখানে এই সমাবেশে কানাইয়া কুমার যুব নেতৃত্ব, কানাইয়া কুমার থাকার, কানাইয়া কুমার আমরা যাদেরকে নেমন্তন্ন করেছি আমাদের 1 নম্বর নামই হচ্ছে কানাইয়া কুমার। এখন প্রশ্ন উনি এখনো আসবেন কিনা সেটা এখন আমরা হয়তো আজ রাতের মধ্যেই সেটা কনফার্ম হয়ে যাবে। এটা একটা থাকে না, একটা চমক থাক না কালকে কি আসছেন। না, অবশ্যই কংগ্রেসের সবকিছু তো চমকই থাকে, কিন্তু শান্তিবাবু, কংগ্রেসের আমরা আগেও দেখেছি যারা কেন্দ্রীয় নেতৃত্বের কথা আপনারা বলেন, প্রচার করা হয় এবং সেগুলো অবশ্যই মিডিয়াতেও আসে, কিন্তু তারপর সেই জনসভায় সেই কেন্দ্রীয় নেতৃত্ব আসে না। তার জন্য মানুষ বারবার জানতে ইচ্ছুক যে আসলে কে আসছেন সেটা। এখন কিন্তু সংগঠনের অনেক পরিবর্তন হয়েছে, কাজকর্মেরও অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো কিন্তু আমরা হালকাভাবে কোনো জিনিস আমরা নেই না এখন। আচ্ছা, আমি সংগঠন সম্পর্কে জানবো আপনাদের কাছে বিস্তারিত, কিন্তু তার আগে আরেকটা প্রশ্ন হচ্ছে যে 11ই মার্চ আপনারা এমন একটা দিনকে বেছে নিয়েছেন যেদিন বোর্ডের পরীক্ষা চলছে। তাহলে যারা বোর্ড পরীক্ষা দিচ্ছে, আগামীকাল উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও আছে, আপনাদের কি মনে হয় না যে আগামীকাল আপনাদের এই জমায়েতের জন্য, প্রকাশ্য জমায়েতের জন্য পরীক্ষার্থীদের অসুবিধায় পড়তে হতে পারে? 9 তারিখটা কি পরীক্ষার মধ্যে পড়ে নাই? যে 9 তারিখ তো রবিবার ছিল। 9 তারিখটা রবিবার ছিল, কিন্তু এটা পরীক্ষার মধ্যে পড়লো না। না, সেদিন তো পরীক্ষার হলে কোনো স্টুডেন্ট যায়নি, ছাত্রছাত্রী যেতে হয়। এখানে যে সমাবেশটা হবে, বামফ্রন্ট যখন করেছিল তখন কিন্তু পরীক্ষা শুরু হয়, পরীক্ষার কোন রকম অসুবিধা হবে আমাদের তেমন খুব একটা মনে হয় না, কারণ আমরা সেইভাবে আমরা ইয়ে করব না যাতে পরীক্ষার্থীদের। আপনাদের তো সারা রাজ্য থেকে তো কর্মী সমর্থকরা আসবে, যেভাবে আমাদের সমর্থকরা আসবে, যাতে কোনোভাবেই যাতে সেটা পরীক্ষার্থীদের কোন রকম অসুবিধা না হয় সেই ইনস্ট্রাকশন থেকে দেওয়া আছে যে শান্তিপূর্ণভাবে সবাই আসবেন, এসে মিটিং এ যোগ দেবেন, মিটিং এ যোগ দিয়ে শান্তিপূর্ণভাবে আবার সবাই চলে যাবেন। আর মিটিং তো বেশিক্ষণ সময়ের ব্যাপার না, না, কিন্তু শান্তিবাবু ওই যে সেই সময়টা আসলে ওই সময়টাতে তো পরীক্ষার ছাত্রছাত্রীরাও বেরিয়ে আসবে সকালে পরীক্ষা দেওয়ার জন্য। রাস্তায় যখন এই ধরনের ধরুন আপনাদের কর্মী সমর্থকদের ভিড় থাকবে, জ্যাম থাকবে, তো এখন সঠিক সময় চেষ্টা করব যাতে ছাত্রছাত্রীদের কোনো রকম অসুবিধা না হয়, আমরা বিন্দুমাত্র অসুবিধা করতে সেটা অবশ্যই আমরাও চাইবো যে কোনো ধরনের, কারণ ছাত্রছাত্রীদের গোটা ভবিষ্যৎটা কিন্তু এই পরীক্ষার উপর নির্ভর করবে। কোনো রকম অসুবিধায় পড়ে যায় আমরা 100% চেষ্টা করব তাকে সাহায্য করতে, অবশ্যই তাকে সাহায্য করব পরীক্ষাকে নিয়ে যাওয়ার জন্য। ওকে, এখন কিছুদিন ধরেই কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের সম্মেলনের কথা আমরা শুনছি। আসলে কংগ্রেসকে নিয়ে তো আমরা বিগত বাম আমলে বিভিন্ন কটাক্ষ শুনতাম যে কংগ্রেস ভোট পাখি, কংগ্রেস ভোট এলেই
বিল থেকে বেরিয়ে আসে বা ঘর থেকে বেরিয়ে আসে, এই ধরনের কটাক্ষ আমরা বামপন্থী যারা কর্মী সমর্থক ছিলেন তাদের মুখ থেকে শুনতাম। এখন প্রশ্ন হচ্ছে যে কংগ্রেস সংগঠনের দিকে কি আবার নতুন করে জোর দিয়েছে বা একটু নজর দিয়েছে বিভিন্ন শাখা সংগঠনে? গত মানে বলতে গেলে প্রায় এই যে গেল লোকসভা নির্বাচন গেল, লোকসভা নির্বাচনের পর থেকে না, লোকসভা নির্বাচনের আগে থেকেই কিন্তু আমরা সারা রাজ্যে কিন্তু আমরা আমাদের সাংগঠনিক কাজকর্ম আমরা করছি। আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট যিনি আশিস কুমার সাহা, উনি কিন্তু ইতিমধ্যে অন্তত প্রস্ত ঘুরে ফেলেছেন এই 7টা বিধানসভা কেন্দ্রে কিন্তু সফর করেছেন উনি। সফর করেননি শুধু, উনি অ্যাক্টিভলি সেখানে গিয়ে সে সভা করেছেন, এমনকি বুথ লেভেলে পর্যন্ত সভা হয়েছে। এটা ঠিক আগে যেমনটা, হ্যাঁ এটা ঠিক একটা সময়ে হতো, ওই ইলেকশন আসলে নির্বাচন আসলে কংগ্রেস বেরিয়ে আসতো, তখন কংগ্রেসের একটু কাজকর্মটা একটু বেশি আসতো। কিন্তু এখন কিন্তু আমরা নির্বাচনের ব্যাপার না, নির্বাচন ছাড়াই কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু কোনো না কোনো কার্যক্রম আমাদের আছে। এমন কোনো দিন বাদ নেই যে দিন আমাদের কোনো প্রোগ্রাম নেই, এভরিডে আমাদের প্রোগ্রাম আছে। এবং আগরতলা শহরের তুলনায় মফস্বলেই কিন্তু আমাদের প্রোগ্রামটা বেশি হচ্ছে। এবং একটা সময়ে এসটি এলাকাতে, উপজাতি এলাকাতে কিন্তু কংগ্রেসের ভিত্তিটা যথেষ্ট দুর্বল ছিল, এবং যার ফলে ইলেকশন আসলে কিন্তু কংগ্রেস থেকে কিন্তু এই হাতে গোনা কয়েকটা সিটে কম্পিট করা হতো। বেশিরভাগ সিট তখনকার একসময় উপজাতি যুব সমিতি, পরবর্তী সময়ে আইএনপিটি থেকে দিয়ে দেওয়া হতো। এখন কিন্তু আমরা বিশেষভাবে মনোযোগী সেই এসটি এলাকাতে। মানে পাহাড় নিয়ে আপনাদের রণকৌশল কি? মানে পাহাড়ে তো আসলে আপনাদের সংগঠনকে আমরা কোনোভাবেই মানে শক্তিশালী রূপে দেখতে পাচ্ছি না। শক্তিশালী ছিল আমরা স্বীকার করি, আমরা তো প্রার্থী আমরা দিতাম না, কিন্তু এখন আমরা সেই এসটি অঞ্চলগুলোতে, উপজাতি অঞ্চলগুলোতে আমরা আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার একটা ব্যাপক উদ্যোগ আমরা নিয়েছি। কারণ কাগজে কলমে যাই হোক না কেন সেই বিকাশটা দেখতে পাবে সবাই যদি কেউ উপজাতি মহল্লায় যায়। আচ্ছা, শুধু উপজাতি মহল্লায় কিছু ওই একটা শহরের উপজাতিতে দেখে যদি কেউ যদি মনে করেন যে উপজাতিদের রাজ্যে বিশাল উন্নয়ন হয়ে গেছে, কিন্তু সেটা সাংঘাতিক রকমের ভুল হয়ে পড়বে। এখনো কিন্তু রাজ্যের যে জনজাতিরা কিন্তু ভীষণ রকমের অর্থ কষ্টে আছে, কিন্তু তাদের ক্রয় ক্ষমতা নেই। এবং যে সমস্ত ঘরে তেরা বছর, এই যে এত ঘরের কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রী যোজনায় 4 লক্ষের উপরে 2 লক্ষের উপরে ঘর দেওয়া হয়েছে, উপজাতি মহল্লাতে গেলে এখনো দেখা যায় টং ঘরে বাস করছে। কই তাদের জন্য তো এই প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঘর আসছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কার ঘর আসছে? যার ঘর আছে তার বাড়িতেই কিন্তু ঘর আসছে। আমি এরকম বহু উদাহরণ দেখিয়ে দিতে পারবো, যার বাড়িতে পাকা ঘর আছে তার বাড়িতেই আবার ঘর গেছে। কিভাবে গেছে? পাকা বাড়িতে আছে, এক ভাইয়ের নামে, এটা তো আমি করিনি, আমার ভাই করেছে, সুতরাং আমার তো ঘর নেই, আমার জন্য একটা ঘর লাগবে। এভাবে দেখা গেছে কোনো কোনো বাড়িতে 1টা 2টা 3টা 4টে পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরে চলে গেছে। আবার আর জায়গায় দেখা গেছে একেবারে নিঃস্ব, কিচ্ছু নেই, সে কিন্তু পায়নি। কেন পায়নি? কারণ সে তদবিরই করতে পারছে না। ওকে, আমি অবশ্যই আপনাদের সাংগঠনিক যে কর্মকাণ্ড কথা বলছিলাম, জানতে চাইবো যে এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের কি কি শাখা সংগঠন রয়েছে এবং আগামীকালকে যে জনসমাবেশ সেখানে কারা কারা প্রতিনিধিত্ব করবেন, কারা কারা আসবেন, আপনার কাছে বিস্তারিত জানবো যে কি কি ধরনের শাখা সংগঠন আছে এবং সেই সব শাখা সংগঠনের দায়িত্বে কংগ্রেস নেতৃত্বরা কারা আছেন, যদি আপনার কাছে জানা থাকে সেটা অবশ্যই আমাদের বলবেন। কিন্তু তার আগে আরেকটা জিনিস জানবো যে এই মুহূর্তে আপনি যেটা বলছিলেন যে কোন ধরনের নির্বাচন ছাড়াই কংগ্রেস এখন সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে এবং সেটার জন্য কাজ করছেন। অবশ্যই এখন এই মুহূর্তে রাজ্যে কোনো ধরনের নির্বাচন নেই, রাজ্যে বলুন বা দেশে বলুন কোনো ধরনের নির্বাচন নেই। সেখানে সামনে তো নির্বাচন, সেগুলো ভিলেজ কমিটি নির্বাচন যদি ঘোষণা হয় তাহলে অবশ্যই আছে, তারপরে সিভিক বডির নির্বাচন আসছে। এখন কথা হচ্ছে যে বামেদের সঙ্গে আপনাদের দূরত্ব বেড়েছে, সেটা আপনারাও বলছেন, বামেরাও বলছে। এখন আমরা এক নজরে একটু দেখে নেব যে রাজ্যে 1993 সাল থেকে ক্ষমতার বাইরে কিন্তু কংগ্রেস। চলুন এক নজরে আমরা একটু দেখে নিই যে 1988 সাল থেকে সংসদীয় রাজনীতিতে কংগ্রেসের ভোট শেয়ার কেমন ছিল। তার জন্য মানে বর্তমানে দাঁড়িয়ে মানুষ কেন বিজেপি, তিপ্রামথা, আইপিএফটি কিংবা বিরোধী দল সিপিআইএম বা বামফ্রন্টকে বাদ দিয়ে কংগ্রেসকে কেন বেছে নেবে, আপনার কি মতামত জানবো। কিন্তু তার আগে দর্শক বন্ধুদের একবার একটু মনে করে দিই, 1988 সালে টিউজিএস এর সাথে জোট করে সরকার গড়েছিল কংগ্রেস। সেবার কংগ্রেস ভোট পেয়েছিল 37.33%, আসন পেয়েছিল 25টি। 5 বছর সরকারে থাকার পর 1993 সালে কংগ্রেস ভোট পায়
32.73%, আসন পায় 10টি। 1998 সালে ভোট পায় 33.96%, আসন পায় 13টি। 2003 সালে প্রায় 32.84%, আসন পায় 13টি। 2008 সালে ভোট বেড়ে পায় 36.38%, আসন কমে যায় 10টিতে। 2013 সালে ভোট পায় 36.53%, আসন পায় 10টি। আর 2018 সালের নির্বাচনের আগে কংগ্রেসের ঘর ফাঁকা হয়। সেবার কংগ্রেস 1.79% ভোট পেয়ে একটি আসনও দখল করতে পারেনি। আর 2023 সালে বামফ্রন্টের সাথে আসন সমঝোতা করে ভোট পেয়েছে 8.56%, আসন পেয়েছে মোট 3টি। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যের মানুষ কংগ্রেসের উপর আস্থা রাখতে পারছে না কেন? সত্যি কথা বলতে কি, আপনি দেখুন, আপনি যে স্ট্যাটিস্টিক্সটা দিলেন, পরিসংখ্যানটা দিলেন, সেখানে কিন্তু ভোট শেয়ারটা কিন্তু মোটামুটি ভাবে প্রায় একরকমই, একদম 32 থেকে 37 এর মধ্যে ছিল। এবং এইখানে দেখবেন সিট কিন্তু, সিটের সংখ্যাটা কিন্তু এক এক রকম একভাবে, মানে ভোট শেয়ারের সঙ্গে সিটের কিন্তু কোনো মিল নেই। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, দেখা গেছে যে কোনো জায়গাতে হয়তো কংগ্রেস একটা সিট জিতে গেল 10,000 ভোটে, আবার কোনো জায়গাতে দেখা গেল অন্তত 10টা সিট হেরে গেছে মাত্র 500 থেকে 1000 ভোটের ব্যবধানে। তো এইভাবে দেখা গেছে প্রতি বছরই যখনই প্রত্যেকটা নির্বাচনে দেখা গেছে ভোট পার্সেন্টেজ যা পেয়েছে তার সঙ্গে তুলনামূলকভাবে কিন্তু সিটটা কিন্তু কমে গেছে। আর আপনি গত বিধানসভা নির্বাচনের কথা যদি বলেন, সেখানে তো কংগ্রেস মতো কম্পিটি করেছে 13টা সিটে, 13টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সুতরাং এখানে পার্সেন্টেজের হিসাবটা আসছে না। এখন আমরা যেভাবে এগোচ্ছি সংগঠন নিয়ে, এবং আমরা যথেষ্ট আশাবাদী যে আগামী দিনে কংগ্রেস আমাদের সাথে আসবে। আপনাদের এখন এই মুহূর্তে কি কি শাখা সংগঠন রয়েছে? আমাদের শাখা সংগঠন তো প্রদেশ কংগ্রেস কমিটি তো আছে, এছাড়া শাখা সংগঠন যেমন যুব কংগ্রেস আছে। যুব কংগ্রেসের নেতৃত্ব কে দিচ্ছে? হ্যাঁ, যুব কংগ্রেসের নেতৃত্ব এই মুহূর্তে কে দিচ্ছে? যুব কংগ্রেসের সভাপতি হচ্ছে নীলকমল সাহা। আচ্ছা, তারপর ধরুন মহিলা কংগ্রেস, মহিলা কংগ্রেসের সভানেত্রী হচ্ছেন সর্বাণী ঘোষ চক্রবর্তী। তারপর ধরুন আপনার ওবিসি কংগ্রেস, তার চেয়ারম্যান হচ্ছেন মনোরঞ্জন দেবনাথ। এসটি কংগ্রেস, তার চেয়ারম্যান হচ্ছেন শব্দ কুমার জমাতিয়া। এসসি কংগ্রেস, তার চেয়ারম্যান হচ্ছেন নিরঞ্জন দাস। জহর বালা মঞ্চ, তার চেয়ারম্যান হচ্ছেন অলোক গোস্বামী। আচ্ছা। অসংগঠিত শ্রমিক সংগঠন রয়েছে আমাদের, তার চেয়ারম্যান হচ্ছে শান্তনু পাল। আচ্ছা। তারপর রয়েছে ছাত্র সংগঠন, তার সভাপতি হচ্ছে স্বরূপ শীল। ওকে, ছাত্র সংগঠন থেকে মনে পড়লো, ছাত্র সংগঠন থেকে আজ একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে। আপনি জানেন নিশ্চয়ই, আপনারা নিশ্চয়ই অবগত আছেন সেই সাংবাদিক সম্মেলন। এবং সেই সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে যে নতুন দুটো প্রকল্প ঘোষণা করা হয়েছে, তার মধ্যে একটি প্রকল্প স্কুটি দেওয়ার, যে আত্মনির্ভর, মুখ্যমন্ত্রী আত্মনির্ভর যে প্রকল্পটি, সেই মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, সেখানে স্কুটি দেওয়ার ব্যাপারটিতে নিয়ে তাদের একটি ওনারা কিছু প্রশ্ন তুলেছেন। সেটা সম্পর্কে আপনি অবগত আছেন কিনা? হ্যাঁ, আছি। স্কুটি, মাধ্যমিক পাস একটা স্টুডেন্ট তো স্কুটি পেতে পারে না, কারণ মাধ্যমিক পাস যখন সে করে তার বয়স কত হবে, 16 পেরিয়ে 17 হতে পারবে। 18 বছর আগে তো স্কুটির লাইসেন্সই পেতে পারে না, স্কুটি কেনা তার নামে রেজিস্ট্রেশন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যোজনাটি, এটা মাধ্যমিক পাস ছাত্রীদের জন্য কোথায় উল্লেখ করা হয়েছে? বলা হয়েছে মাধ্যমিক পাস, যারা মাধ্যমিকে যারা পাস করে তাদের মধ্যে যে প্রথম, মানে এটা কি সর্বভারতীয় সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা যিনি বলেছেন, ওটার মধ্যে বলা হয়েছে। চলুন আমরা একবার একটু শুনে নিই যে জেপি নাড্ডা ঠিক কি বলেছেন সেই সমাবেশ থেকে, যখন ঘোষণা করছিলেন মাধ্যমিক পাস করবে, মাধ্যমিক পাস করার পরে কিন্তু। ওকে, ঠিক কি বলেছেন দর্শক বন্ধুদের অনুরোধ করবো শুনতে অবশ্যই। इसकी भी मालिक शादी ने रचना की है, मैं घोषणा कर रहा हूं। अभी त्रिपुरा बोर्ड को हम लोगों ने तय किया था कि जो 100 बच्चियां होंगी, जो पहले 100 नंबर लेंगी, 100 टॉप की बच्चियां होंगी, उनको हम स्कूटी देंगे। अब हमने इसमें त्रिपुरा बोर्ड, एजुकेशन बोर्ड, साथ में सीबीएसई और साथ में आईएससी, इन सब के बच्चों को मिला करके
पहले 140 बच्चों को हम स्कूटी देंगे और यह मुख्यमंत्री कन्या आत्मनिर्भर योजना के तहत चालू जाएगा। আপনারা শুনলেন এখানে জেপি নাড্ডার বক্তব্যে কিন্তু কোনো জায়গায় মাধ্যমিক বা সেকেন্ডারি কথাটা কিন্তু উচ্চারিত হয়নি। পত্রিকাতে খবরটা এসেছে এখন পত্রিকা কি বলেছে, তাহলে কি কংগ্রেস কি তাহলে জেপি নাড্ডার বক্তব্য শোনেনি বা এনএসইউআই কি জেপি নাড্ডার বক্তব্য শোনেনি? আমরা একটু দেখাতে চাইবো এনএসইউআই যিনি আজ স্বরূপশীল, উনি কি বলেছেন, ওনার কি প্রতিবাদ ছিল এবং ওনাদের সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে উনি কি বলেছেন। আপনারা জানেন গতকাল আগরতলায় বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা দিয়ে গেছেন যে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়া মেয়েদের, প্রথম 100 জন মেয়েদের স্কুটি প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে। আমরা জানি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মোটর অ্যাক্ট রাস্তার মধ্যে গাড়ি চালানোর জন্য ন্যূনতম বয়স ড্রাইভিং লাইসেন্স যেটা পাওয়ার জন্য 18 বছর বয়স। যখন একটি মেয়ে, একটি ছাত্রী মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হবে তার বয়স 16 থেকে 17 বছরই হবে, 18 বছর হওয়ার নো চান্স। তো সেই মাপকাঠিতে কিভাবে তিনি এই ঘোষণাটি দিলেন, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওকে, স্বরূপশীল উনি তীব্র প্রতিবাদ জানিয়েছে। তবে আমাদের যতটুকু আমরা শুনেছি জেপি নাড্ডার যিনি বক্তব্য, সেখানে উনি বলেছেন, উনি একটা জায়গায় বলেছেন ত্রিপুরা বোর্ড এডুকেশন বোর্ড, ত্রিপুরা বোর্ড এডুকেশন বোর্ড বলেছেন উনি, সেখানেও উনি সেকেন্ডারি এডুকেশন বলেননি। আর আরেকটা জায়গায় উনি বলেছেন যে আগে সেটা ত্রিপুরা বোর্ডের ছিল, সেটা এই 100টা স্কুটি, 100টা স্কুল চলে গেছে বিদ্যাজ্যোতি প্রকল্পে, মানে ওইগুলো গেছে সিবিএসসি। এখন সিবিএসসি, এখন বলেছে সিবিএসসি কে ইনক্লুড করা হয়েছে এবং উনি আইএসসি বলেছেন। আইএসসি বলতে আইসিএসসি স্কুলের যে ক্লাস 12 এর যে পরীক্ষাটা সেটাকে আইএসসি বলা হয়। তাহলে এখানে কিন্তু কোনো জায়গাতেই মাধ্যমিকের কথা উচ্চারণ হয়নি। আমরা জানি না কোথা থেকে কথাটা এসেছে, আমরা সেটা হয়তো কোনো একটা জায়গাতে বিভ্রান্তি কিছু একটা হচ্ছে। ওকে, এই ব্যাপারে আপনি একদম স্পষ্টভাবে, যেহেতু আমি জেপি নাড্ডার বক্তব্য আমি শুনিনি, আমি স্বীকার করছি, আমি তো মাঠে যাইনি। ঠিক, আমরা সেই জায়গাটায় আমরা জানতে চেয়েছিলাম কোন জায়গায় আমরা কোন জায়গায় শুনতে কোনো কিছু ভুল করছি কিনা। পত্রিকাতে দেখেছি এটা মাধ্যমিক যারা পাস করবে তাদের মধ্যে যারা 100 নম্বর 100 জন প্রথম যারা থাকবে, প্রথম 100 জন যারা, তাদেরকে স্কুটি দেওয়া হবে। ওকে, বড় কথা হলো একটা জিনিস, এর আগেও কিন্তু প্রতিশ্রুতি ছিল স্কুটি দেওয়ার, আর অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার প্রতিশ্রুতি ছিল, কিন্তু বাস্তবে কিন্তু কাউকে মোবাইল দেওয়া হয়নি। স্কুল লেভেলে তো দেওয়া হয়নি, কলেজ লেভেলে কি করা হয়েছে, 5,000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে জমা দিয়ে দেওয়া হয়েছে। এই দিয়ে কিন্তু কেউ অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে পারেনি। ওকে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, আপনি প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা বলেছেন যে দীর্ঘদিন পর কংগ্রেস দল সংগঠিতভাবে কোনো কেন্দ্রীয় জমায়েত করতে যাচ্ছে। তার মানে কি কংগ্রেস এতদিন সংগঠিত ছিল না, বা যে কানাঘুষোগুলো, কানপাতে যে কথাগুলো শোনা যায় কংগ্রেসকে নিয়ে, অন্তর্কোন্দলের কথা কংগ্রেসের সঙ্গে খুব সুন্দর মিশে যায়, সেটা কি আজও আছে? না, কংগ্রেস এতদিন সংগঠিত ছিল না কথাটা ঠিক না, সংগঠিত ছিল, কিন্তু বর্তমান সভাপতি যিনি, বর্তমান সভাপতির আমলে আমরা যেভাবে বর্তমান সভাপতি সারা রাজ্য জুড়ে ছোটাছুটি করতে দেখেছি, আমরা এর আগে কিন্তু যিনি সভাপতি ছিলেন বা এর আগেও যারা সভাপতি ছিলেন তাদেরকে অতটা কার্যকর ভূমিকা নিতে দেখা যায়নি, এটা আমি বলতে পারি। কিন্তু তার মানে এই নয় যে তারা কাজ করেনি, সভাপতি হিসেবে ভালো কাজ করেনি, সভাপতি হিসেবে প্রত্যেকেই ভালো কাজ করেনি। কিন্তু বর্তমান সভাপতি যেভাবে ছোটাছুটি করছেন বিভিন্ন শাখা সংগঠনগুলোর কনভেনশন নিয়ে এবং একেবারে গ্রামীণ অঞ্চলে গিয়েও তিনি যে সহযোগিতা করছেন, সেটা হয়তো বা আগে ততটা হয়নি। ওইতে যে কথাটা আপনি বললাম যে আসলে নির্বাচন আসলে সত্যি সত্যি আমরা তৎপর হতাম বেশি, নির্বাচন চলে গেলে আমরা একটু ঝিমিয়ে পড়তাম। আচ্ছা, এটা আমি আত্মসমালোচনা করছি, এটা আমি বলছি, আমি বলতে এখন আপনারা সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছেন। সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু শুধুমাত্র আমরা ত্রিপুরা নয়, সারা দেশেই কিন্তু কংগ্রেস তার শক্তি বৃদ্ধির জন্য যথেষ্ট চেষ্টা করছে। এবং সেই ক্ষেত্রে আমাদের যিনি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি কিন্তু ভীষণভাবে তৎপর, এবং তিনি কিন্তু সর্বদা বিভিন্ন রাজ্য কমিটিগুলোকে বিভিন্ন ধরনের তিনি প্রস্তাব পাঠাচ্ছেন, নির্দেশ পাঠাচ্ছেন, এবং যাতে দলীয় শৃঙ্খলা মেনে দলের প্রত্যেকটা মানে কর্মী যাতে একেবারে অনুগত সৈনিকের মতো কাজ করে যান, সেই ব্যাপারে কিন্তু তিনি নির্দেশ দিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, একটা শেষ প্রশ্ন, জমায়েত নিয়ে কতটা আশাবাদী আপনি? আমরা যথেষ্ট আশাবাদী,
যে জমায়েত আমাদের হবে এবং সেই জমায়েতে, কারণ এর আগেও যে জমায়েত হয়েছে আমাদের, এর আগেও কিন্তু একটা মিছিল হয়েছে, সেই মিছিলে কিন্তু যথেষ্ট পরিমাণ লোকজন এসেছিলেন, দুটো মিছিল হয়েছে, এবং আমরা আশাবাদী কালকে জমায়েতেও যথেষ্ট সংখ্যক লোক আসবেন, কারণ জায়গাটা তো ছোট, সেই জায়গার তুলনায় হয়তো বা একটা বিশাল সংখ্যক লোকের কথা আমরা বলতে পারি না যে এই যে 50,000 লোক আসবে, 30,000 লোক আসবে, সেই ধরনের লোক কিন্তু এখানে আমরা জমায়েত করতে পারবো না। আর সবথেকে বড় কথা হলো যে এটা বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোনো বিরোধী দলের পক্ষেই যে বিশাল জনসমাবেশ করা কিন্তু সম্ভব নয়। এটা কংগ্রেসও পারবে না, বামপন্থীরাও পারবে না, কারণ দেখা গেছে যে কোনো, এই যে কালকে পড়েছেন বোধ নিশ্চয়ই একটা কাকড়া, না মানুষ আসলে আপনাদের জমায়েত বিশাল কেন হবে না কেন? তাহলে মানে না, আমার কাছে সময় নেই আর এখন জানার, আসলে সময়টা ফুরিয়ে গেছে অনুষ্ঠানে। আপনি আপনার আশাবাদী জমায়েত নিয়ে, এবং মানুষ আসবে কি কালকে আপনাদের জমায়েতে? সবাই অবশ্যই আসবে। ওকে, অসংখ্য ধন্যবাদ শান্তিবাবু, আজ সঙ্গে থাকার জন্য। অনেক বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা হলো, তবে সময় ফুরিয়ে গেছে, না হলে আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারতাম আমরা। তবে আমরা নজর রাখছি জমায়েতের দিকে, এবং জমায়েত নিয়ে অবশ্যই আমরা ভবিষ্যতে কথা বলবো, এবং জমায়েত থেকে কি কি বার্তা দিলেন, আপনারা কি কি দাবি রাখলেন, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আজকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, সিপিআইএম এর প্রকাশ্য সমাবেশ কি ইমপ্রেসিভ বলেছিলেন বিশেষজ্ঞরা। গতকালের বিজেপি সমাবেশকে এক প্রকার ঐতিহাসিক বললেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন সবার নজর 11ই মার্চ ওরিয়েন্ট চৌমুহনীতে কংগ্রেসের প্রকাশ্য জমায়েতের দিকে। রাজ্যের সব প্রধান রাজনৈতিক দলের প্রকাশ্য সমাবেশকে ঘিরে রাজনৈতিক পারদ কিন্তু দিন দিন বাড়ছে। তাই 11ই মার্চ কংগ্রেসের জমায়েতের দিকে চোখ রাখছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।